শেষবারের মতো বলছি, কবুল বল অনুজা, আর রেজিস্ট্রি পেপারে সাইন কর, নইলে আমি কিন্তু থাপড়িয়ে গাল লাল করে দিব। অসভ্য মেয়ে। ষোড়শী অনুজা মায়ের অগ্নিঝরা ক্রোধান্বিত কণ্ঠেও মুখ ফুটে না কবুল বলল, আর না রেজিস্ট্রি পেপারে সাইন করলো। অনুজার নির্লিপ্ত ভাব দেখে আইরিন রহমান হুঙ্কার দিয়ে উঠলেন। পূর্বের ন্যায় গমগমে কণ্ঠে বললেন, অনুজা, কবুল বল বলছি, তোকে কিন্তু আমি মেরেই ফেলবো। পরিবারের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করেও শান্তি পাসনি, এখন আবার নতুন নাটক শুরু করেছিস। অনুজা এবার ড্রয়িং রুমে বসা বাকি প্রাণীগুলোর দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার সাথে ইজহান ভাইয়ের কোনোরূপ প্রেমের সম্পর্ক নেই, তাহলে আমি কেন মিথ্যা দায়ে এই বিয়েটা করতে যাব? প্রশ্নের তীরটা এবার ড্রয়িং রুমের এক কোনায় অবলার মতো বসে থাকা ইজহানের দিকে ছুঁড়ে মারা হলো। কিছুক্ষণ আগে সে তার বাবার হাতে শক্ত দুখানা চড় খেয়ে আপাতত থম মেরে বসে আছে। ইজহান নড়ে চড়ে উঠল। কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে ইজহানের বাবা রমিজ উদ্দিন গম্ভীর গলায় বলতে শুরু করলেন, ওর কাছে কিছু শুনতে হবে না, চুলগুলো এমনি এমনি পাকেনি, আমাদের কি চোখ নেই? তোমাদের বয়স কম মানছি, কিন্তু পরিবারের কাছে সম্পর্কের কথা বলে তোমাদের কি মেরে ফেলতাম? কোন সাহসে পালাতে গিয়েছিলে বলো? আর একটি কথাও হবে না, কোনো শোনাশুনির প্রয়োজন নেই, এখন এই মুহূর্তেই বিয়ে হবে, আর এটাই ফাইনাল কথা। ইজহানের মা মিনমিনিয়ে কিছু বলতে নিলেই রমিজ উদ্দিন বাস খায় কণ্ঠে বলে উঠলেন, আহ, থামো তুমি, একটি কথাও বলবে না। ছেলে মানুষ করতে পারোনি, আবার কথা বলছো? বাবা, আপনি আম্মাকে এইভাবে অপমান করতে পারেন না। দোষ না করেও দোষী সাব্যস্ত করেছেন, মেনে নিতে বাধ্য হচ্ছি, কিন্তু আম্মার অপমান আমি কিন্তু এক বিন্দুও মানতে রাজি নই। ইজহানের দৃঢ় কণ্ঠস্বর। অবস্থা বেগতিক দেখে ইজহানের মা ফাতিমা বেগম ছেলের হাত চেপে ধরলেন, ইশারায় বোঝালেন চুপ থাকতে। এরপর এক প্রকার সিনেমাটিক ভাবে ইজহান আর অনুজার বিয়ে হয়ে গেল। দুই পরিবার নিজেদের মান সম্মান বাঁচাতে বিয়েটা তো দিয়ে দিল, কিন্তু অল্প বয়সী ছেলে মেয়ে দুটোর মনের অবস্থা কিছু আন্দাজ করতে পেরেছিল তারা? নীরবতা ভেঙে এক এক করে ড্রয়িং রুম ছাড়তে লাগলো সবাই। অনুজা নীরব নিথর হয়ে বসে রইল। বয়সটা তার কম হলেও স্বপ্ন তার আকাশ ছোঁয়া। ছোট্ট মনে কত শত স্বপ্নেরা দানা বাঁধে। অনুজা নিজের সাথে হওয়া অন্যায় ও স্বপ্নগুলোর অপমৃত্যু চোখের সামনে দেখতে পারছিল। ডুকরে কেঁদে উঠল সে। এমন সময় হাতের টান পড়ল। হাতের টানের উৎস খুঁজতে গিয়েই আবিষ্কার করলো ইজহানের রাগে লালিমায় ছেয়ে যাওয়া পুরুষালী মুখখানা। অনুজা কিছু বলার আগেই ইজহান বলল, চল এখন, আমার বিয়ে করা বউ এই বাড়িতে কেন থাকবে? অনুজাকে এক প্রকার টেনে দাঁড় করালো, সবাইকে অবাক করে দিয়ে ইজহান অনুজার হাত ধরে চলতে শুরু করলো। আইরিন রহমান বাদ সাধলেন, বললেন, তুমি নিজেই তো থাকো বাপের আশ্রয়ে, ওকে নিয়ে খাওয়াবে কি পড়াবে কি? বিয়ে হয়েছে তাতে কি? অনুজা আমাদের সাথেই থাকুক, তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপর ওকে নিয়ে যেও, আমরা আটকাতে যাব না। ইজহান প্রতি উত্তরে বলল, মাফ করবেন আন্টি, সামান্য ভুল বোঝাবুঝির জন্য যেভাবে আমাদেরকে কোরবানি করলেন, তাতে কথা আপনাদের মুখে মানায় না। ওকে চালানোর মতো টাকা আমি ঠিকই উপার্জন করে ফেলবো ইনশাআল্লাহ। অনুজা আর এক মুহূর্তের জন্যেও এই বাড়িতে থাকবে না। চল অনু। গটগট করে অনুজাকে নিয়ে বেরিয়ে গেল ইজহান। রমিজ উদ্দিন অনুজার মায়ের উদ্দেশ্যে বললেন, ভাবি সাহেবা, আপনি কিছু চিন্তা করবেন না, আল্লাহ আমাকে কম দেননি, অনুজার কোনো সমস্যা হবে না। তবে আমরা চলি, ঝামেলা তো মিটমাট হলো। এই চলো সবাই। আইরিন রহমান নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। এক হাতে মানুষ করা আদরের মেয়েটি কেমন যেন মুহূর্তের মধ্যেই পর হয়ে গেল। রমিজ উদ্দিন তার পরিবারের সবাইকে নিয়ে চলে গেলেন। বাকি থাকলো আইরিন রহমানের ছোট ভাই, ভাইয়ের বউ আর বড় ননাস। সবাই আইরিন রহমানকে সান্ত্বনার বাণী শুনিয়ে নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়লেন। কাজ ফেলে হঠাৎই জরুরি ফোন কলে তারা ছুটে এসেছেন। বসার সময়টুকুও আর দেরি করলেন না, এক এক করে সবাই বেরিয়ে পড়লেন। আইরিন রহমান ধপ করে সোফায় বসে পড়লেন। চিবুক গড়িয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বারংবার মনের মধ্যে খচখচ করছে, রাগের বশে ভুল করে ফেললেন নাকি?
নিকষ কালো আধারিতে নগরী ঢেকেছে। প্রকৃতি জানান দিচ্ছে বেশ রাত হয়েছে। ইজান অনুজাকে নিয়ে পাঁচতলার নির্দিষ্ট ফ্ল্যাটে এসে থামল। কলিং বেল বাজাতেই ওপাশ থেকে দরজা খুলে দেওয়া হলো। বাসায় ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা অনুজাকে নিয়ে নিজের রুমে চলে গেল। বাসায় শুধুমাত্র হেল্পিং হ্যান্ড জমিলার মা ছিলেন। ইজহানের অপ্রত্যাশিত কর্মকাণ্ডে চোখটা বড় বড় করে তাকিয়ে রইল। এক এক করে রমিজউদ্দিন, স্ত্রী ফাতেমা বেগমও চলে এলেন। জমিলার মা এক প্রকার ঘোরের মধ্যেই শুধালেন, আফা, ইজহান আব্বাই তো এত রাত বিরাতে অনুজা মামুনি নিয়ে আসছে কেন? কেমন যেন গটগট করে যুবতী মেয়েটাকে নিয়ে রুমের মধ্যে ঢুকলো। কিছু কি হয়েছে আপা? জমিলার মা কাজকর্মে নিপুণা হলেও বদ অভ্যাস হচ্ছে ঘন কথা বলেন। একই সাথে অনেকগুলো প্রশ্ন বাক্য ছুড়ে দেন। ফাতিমায়ে বেগম এবার দীর্ঘশ্বাস ছাড়লেন। পাশ থেকে রমিজউদ্দিন গম্ভীর কণ্ঠে বলেন, ওদের বিয়ে দেওয়া হয়েছে। অনুজা ইজহানের বিয়ে করা বউ। ও আল্লাহ, তাই নাকি? জমিলার মা মৃদু আর্তনাদ করে উঠলেন। ফাতিমা, আমার জন্য কড়া লিকার করে এক কাপ চা করে নিয়ে এসো তো। রাতের খাবার রেডি করো। তোমার গুণধর ছেলে আবার কি করেছে আল্লাহই জানে। ছেলে পেলে জন্ম দিয়েও শান্তি নেই। রমিজউদ্দিন স্ত্রীর প্রতি হুকুম তামিল করে নিজেদের বেডরুমের দিকে এগোলেন। বিধ্বস্ত লাগছে তাকে। রমিজউদ্দিনের প্রস্থানের সাথে সাথেই জমিলার মা ফের প্রশ্ন করলেন, আপা, কোনো সমস্যা হয়েছে নাকি? ভাইজানরে কেমন যেন বেজার লাগতাছে। প্রখর জ্ঞান সম্পন্ন লোকটা মাঝে মধ্যে এমন বোকার মতো কাজ কিভাবে করে আমি বুঝি না। এত বছরেও মানুষটাকে পুরোপুরি বুঝে উঠতে পারলাম না। ফাতিমা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। স্বামীর জেদের বশে নেওয়া সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন। দুটো অল্প বয়সী ছেলে মেয়ের জীবনে যে ঝড় তারা তুললেন, এর ক্ষতিপূরণ কোথায়? জমিলার মা, তোমার ভাইজানের জন্য চা বসাও। আর একটু পায়েস করতে পারবে? সাথে একটু গোশত ভুনা। রাতে হালকা খাবার খাই, কিন্তু মেয়েটা সবে আমার বাড়িতে বউ হয়ে এসেছে। মাছের ঝোল দিয়ে তো আর ভাত দিতে পারি না। আমি ওই দিকটাই যাই। জমিলার মা প্রত্যুত্তরে বলেন, আচ্ছা আপা, একটু সময় লাগবে। আচ্ছা, তাড়াতাড়ি করিও। অনুজা। ফাতিমা বেগমের কণ্ঠস্বরে নড়ে চড়ে উঠল অনুজা। খাটের এক কোনায় পা গুটিয়ে বসেছিল। ফাতিমা বেগম নিজেই এগিয়ে গেলেন আর অনুজার পাশে গিয়ে বসলেন। চারপাশে চোখ বুলিয়ে শুধালেন, ইজহানকে যে দেখতে পারছি না, কোথায় ও? অনুজা নিজের ভাবনার জগতে এতটাই মগ্ন ছিল যে ইজহান নামক প্রাণীটার কথা খানিক সময়ের জন্য মস্তিষ্ক থেকে দূর করে ফেলেছিল। তাকে রুমে রেখে মানুষটা কোথায় গিয়েছে অনুজার জানা নেই। আন্দাজে বলল, অসমে বোধ হয়। অনুজার মাথায় হাত বুলিয়ে দিলেন ফাতিমা বেগম। মমতা নিয়ে বললেন, শোন মা, আর কেউ না জানুক, আমি তো জানি আমার ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অন্তত প্রেমের তো নয়। এমন কিছু হলে সে নিশ্চয়ই আমাকে অথবা তার বোনকে জানাতো। কিন্তু ওর বাবার মাঝে মধ্যে হুটহাট নেওয়ার সিদ্ধান্তে বড় বিড়ম্বনায় পড়তে হয় আমাকে। বহু বছরের সংসার আমার। মানুষটাকে কথার উপর কথা কখনোই বলিনি, কিন্তু আমার ছেলের জীবন নিয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন স্বপ্নেও আমি ভাবিনি রে মা। তোমাকে আমার খুবই পছন্দ, কিন্তু এমন হুটহাট নেওয়ার সিদ্ধান্তে আমি মোটেও খুশি নই। কি থেকে কি হয়ে গেল, তবে যা হওয়ার তা তো হয়েই গেছে, বদলানো তো আর যাবে না। তুমি খুব ছোট, তবুও বলতে বাধ্য হচ্ছি, একটু একটু করে মন থেকে মানতে শেখো। একদিন সব জটিলতা সরল হয়ে ধরা দিবে। আমাকে ভয় পেও না। আমার থেকে সব রকম সাহায্য তুমি পাবে, বুঝলে? অনুজা মাথা নাড়ালো। কতটা সময় পরে মমতা নিয়ে তার সাথে কেউ কথা বলল। অশ্রু গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। ফাতিমা বেগম অনুজার মনের অবস্থা বুঝতে পারলেন। বললেন, মায়ের উপরে রাগ করিও না মা। তোমার বাবা গত হওয়ার পর থেকেই একা হাতে সামলাচ্ছে। মেয়ে মানুষ, তিনি অপ্রত্যাশিত ঘটনা মেনে নিতে পারেননি। তোমার মা কেমন তুমি তো ভালো করেই জানো, তাই না? অনুজা এবার ধরা গলায় বলল, আম্মুর কি আমাকে বোঝা উচিত ছিল না? লোকের কথায় কেন কান দিলেন? এমনটা না করলেও তো পারতেন আম্মু। আমাকে সব থেকে বেশি বোঝা মানুষটা আজ আমাকে সবচেয়ে বেশি অবিশ্বাস করলেন। এটা কি ঠিক হলো?
ফাতিমা বেগম জবাব দিতে পারলেন না। অনুজার মনের অবস্থা তিনি বুঝতে পারছেন। কে কতটা সঠিক সেটাও তিনি জানেন, তবুও কাউকে দোষারোপ করতে পারছেন না। শুধু অনুজার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইজহান ওয়াশরুম থেকে বেরোতেই ফাতিমা বেগম বললেন, হাত মুখ মুছে খেতে চল, রাত তো অনেক হলো, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? তোমার কি মনে হয় আমার ভাত খাওয়ার মতো মুড আছে? ওয়াশরুমে যাওয়ার মুড থাকলে খাওয়ারও মুড নিশ্চয়ই থাকবে। আমি কোনো কথা শুনবো না। বাপের কথা শুনতে পারলে আমার কথা শুনবে না কেন? ইজাহানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মুখে কিছুই বলল না। ফাতিমা বেগম রাতে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন অনুজাকে, যত্ন করে নিজের একটা শাড়ি পরিয়ে দিলেন। অনুজা কেমন কলের পুতুলের মতো যেন অনুসরণ করছে ফাতিমা বেগমকে। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি তার সাময়িক সময়ের জন্য শীতকালীন ছুটিতে বেড়াতে গিয়েছে। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। শোবার সময় ফাতিমা বেগম ইজহানকে ইতস্থ করে বলেন, বলছি কি, অনুজাকে আমার কাছে রেখে দিই। হঠাৎ করে বিয়ে হয়েছে, ছোট মানুষ, ঝামেলার দরকার নেই। তুই বরং হাত পা ছড়িয়ে আরাম করে ঘুমা, অনুজা আমার কাছেই ঘুমাবে। ইজহান অনুজার দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, তা কেন আম্মা? বিয়ে দেওয়ার সময় মনে পড়েনি ও ছোট? 22-এর যুবক আমি, বউ নিয়ে দিব্যি ঘুমাতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি ঘুমাতে যাও। ছেলের এমন লাগাম ছাড়া কথায় ফাতিমা বেগম বেশ লজ্জা পেলেন, তবুও শেষবারের মতো নিরুপায় হয়ে বললেন, মেয়েটা ছোট বাবা, তখন মনে ছিল না বিয়ে যখন হয়েছে বউ নিয়ে কি করব না করব সবটাই আমার বিবেচনা। তোমার ঘুমানো উচিত। গুড নাইট আম্মা। ইজহান তার কথার সমাপ্তি ঘটিয়ে দরজাটা বন্ধ করে দিল। শাড়ি পরিহিতা অনুজার দিকে তাকিয়ে বলল, সালাম কর, বাসর ঘরে বরকে সালাম করতে হয় জানিস না? অনুজা চুপচাপ দাঁড়িয়ে রইল। ইজহান ফের বলল, আচ্ছা যা, সালাম করতে হবে না, চল এবার। অনুজা বিস্ময় নিয়ে শোধালো, কোথায় যাব? ইজহানের জবাবে বলল, কোথায় আবার, বাসর করতে হবে না? 22-এ বিয়ে করেছি, 23-এ বাবা হব, তবেই না জীবন ফুটফুটে সুন্দর হবে। অনুজা বড় বড় চোখ করে ইজহানের দিকে তাকিয়ে আছে। তার চিনতে কষ্ট হচ্ছে, এই কি তার চেনা ইজহান ভাই? অনুজা উপায়ন্ত না দেখে শব্দ করে কেঁদে উঠল। অনুজার হেসকি তুলে কান্নার শব্দে যে কোনো সময় ফাতিমা বেগম চলে আসতে পারেন। ইজহানের এই মুহূর্তে নিজের মাথায় নিজেরই বাঁশ দিয়ে আঘাত করতে মন চাচ্ছে। মেয়ে মানুষ এমন হয় কেন? পরিচিত কণ্ঠস্বরে উত্তেজিত আওয়াজে অনুজার নিদ্রা ভঙ্গ হলো। সম্ভবত ড্রয়িং রুম থেকে উঁচু আওয়াজে কথোপকথন ভেসে আসছে। সদ্য ঘুম ভাঙা তখনও ঠিক বুঝে উঠতে পারছে না কার কণ্ঠস্বর। কিছুটা চেনা চেনা লাগছে বটে, এর আগেও এমন কণ্ঠেও শুনেছে সে। অনুজা চোখটা বন্ধ করেই ভাবতে লাগলো কে। তাৎক্ষণিক মনে পড়ে গেল ইজহানের বড় বোন মুশফিকা নয় তো? উচ্চ আওয়াজের কারণে বুঝতে সময় লাগলো না অনুজার। হঠাৎ করে একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ায় নিশ্চয় তিনি এতটা উত্তেজিত। অনুজার দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনটা কয়েক ঘন্টার মধ্যে কেমন যেন অপ্রত্যাশিতভাবে বদলে গেল। হাতির শরীর বানিয়েছিস, এত ওজন কেন তোর? দেখি সর, হাত পা আমার পাউডার হয়ে গেল। ইজহানের কথায় অনুজা তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসলো। ঘুম ভাঙার পর নিজেকে উষ্ণতার মাঝে আবিষ্কার করে পুনরায় চোখটা বন্ধ করে নিয়েছিল। সে বুঝে উঠতে পারেনি সে আসলে ইজহানের বুকে মাথা ও গায়ের ওপরে পা উঠিয়ে ঘুমিয়েছিল। সেসব কথা ভাবতেই লজ্জায় অনুজার 7 আসমান নিচে ধসে পড়তে মন চাইছে। কি ভাবলো ইজহান? অনুজার লজ্জারাঙা মুখখানা দেখে ইজহান দুষ্টু হেসে পুনরায় বলল, কি খাস তুই? প্রতিদিন সকালে কয়টা পরোটা খাস? দুপুরে কয় পট ভাত খাস বলতো? আমাকেও তো খেতে হবে। হাতির মতো শরীর সহ্য করতে হলে নিজেকেও তো হাতি বানাতে হবে, তাই না? নইলে তো আমি গুঁড়ো গুঁড়ো হয়ে যাব তোর ভারে। ইস, কি লজ্জাজনক কথা। ইজহান ভাই এত লাগাম ছাড়া কেন? অনুজা বলে উঠল, মোটেও আমি হাতি না। 50 কেজি ওজনে নিশ্চয় কেউ হাতি হয়ে যায় না। মোটেও। হ্যাঁ, নিজের ওজন বুঝবি কিভাবে তুই? বুঝবো তো আমি। বাই দা ওয়ে, ঘুম ভালো হয়েছে? অনুজা মাথা নাড়িয়ে সাই জানালো। ইজহান লোকটা সাংঘাতিক, সে আগেই জানতো, কিন্তু তার জানা অজানায় আরো নতুন তথ্য যোগ হচ্ছে।
অনুজা ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে নামতে গিয়ে শাড়িতে পা বেঁধে পড়তে নিলেই ইজহান পেছন থেকে তড়িঘড়ি করে অনুজার কোমর পেঁচিয়ে ধরল। পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেলেও হঠাৎ পুরুষালী হাতের স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল অনুজা। ইজহান হয়তো অনুজার অস্বস্তি বুঝতে পেরেছিল, হাতটা সরিয়ে নিয়ে বলল, একটু দেখে চলতে পারিস না? পড়ে গেলে বেডসাইড টেবিলের কোনায় লেগে রক্তারক্তি অবস্থা হয়ে যেত। অনুজা ইজহানের কথায় কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু পা বাড়াতে গিয়ে লক্ষ্য করলো তার শাড়িটা খুলে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। এবার সে অসহায় দৃষ্টিতে ইজহানের দিকে তাকালো। তা দেখে ইজহান মাথায় হাত রেখে বলল, নিজেই দেখ মেয়ে মানুষ কত প্যারা দেয়, এজন্যই বিয়ে করতে চাইছিলাম না। শাড়ি কিভাবে খুললো? শাড়িটাও ঠিকভাবে সামলাতে পারিস না? আমার ১-১০ জন বাচ্চা কাচ্চাকে কিভাবে সামলাবি বলতো? আমি তো ভেবেই কোমায় চলে যাচ্ছি। অনুজা হতাশ। সে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় ধপ করে বিছানায় বসে পড়ল। এ কোন পাগলের পাল্লায় পড়লো সে? মোটেও বিয়ে করবে না বলে আবার এখন কিনা ১ ডজন বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখে। চিন্তায় ইজহানের কপালে দুটো ভাঁজ পড়ল, যেন শাড়ি খুলে যাওয়া নিয়ে সে বড়ই চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। ভাবাভাবি শেষে শুধালো, শাড়ি পরতে পারিস? না। ইজহান ইউটিউব ঘেটে শাড়ি পরার ভিডিও অন করে অনুজার হাতে দিল। তারপর নিজে ফ্রেশ হতে ওয়াশরুমের মধ্যে পা বাড়ালো। ভিডিও বেশ কয়েকবার মনোযোগ দিয়ে দেখলেও শাড়িটা পূর্বের ন্যায় ঠিকঠাক পরতে পারল না অনুজা। হাঁটতে গিয়েই পড়ে বেঁধে যায় পায়ে। পা বাড়িয়ে সামনে আগাতে পারছে না। অনুজা নিজের ভুল বুঝতে পারল না। অতঃপর হতাশ হয়ে বসে পড়ল। তার জীবন হতাশায় ছেয়ে গেছে। যেখানে যাচ্ছে, যেটাই করছে, সবটাতেই হতাশা। ইজহান ওয়াশরুম থেকে বেরিয়ে অনুজাকে বিষণ্ণ বদনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? শাড়ি ঠিকঠাক পরতে পেরেছিস? প্রতি উত্তরে অনুজা বলল, না, কোথায় যেন ভুল হচ্ছে, পায়ে বেঁধে যাচ্ছে হাঁটতে গেলে। ইজহান টাওয়েল দিয়ে ভেজা মুখ মুছে দরজা খুলে বাইরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, দেখি আমাকে পাঠাচ্ছি। ফাতিমা বেগম রান্না করছেন। তার পাশে বড় মেয়ে মুশফিকা বসে বসে বকবক করছে। তার কথায় বিষয়বস্তু হলো, একমাত্র মেয়েকে রেখে কিভাবে তারা তাদের ছেলেকে বিয়ে দিতে পারলো। কত শখ ছিল ভাইয়ের বিয়ে নিয়ে। ফাতিমা বেগম বারবার বুঝিয়েও মুশফিকাকে থামাতে পারলেন না। তাই হতাশ হয়ে রান্নাবান্নার কাজে মনোযোগ দিলেন। কিচেনে ইজহানের উপস্থিতি দেখে চোখে পড়া মাত্রই হৈ হৈ করে উঠল মুশফিকা। ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, এভাবে আমাকে পর করে দিলি তোরা? কত ইচ্ছে ছিল ভাইয়ের বিয়েতে কত সাজগোজ করব, আনন্দ করব, মজা করব। সেসব তো কিছুই হলো না। আরো বিয়ের কথাটা পর্যন্ত আজকে সকালে জানলাম। তোরা আমার সাথে প্রতারণা করেছিস, আমার ইচ্ছেতে বালি ঢেলে দিয়েছিস। মুশফিকার চোখ ভিজে উঠল। সে সত্যি দুঃখ পেয়েছে তার ভাইয়ের অপ্রত্যাশিতভাবে হঠাৎ বিয়ে হওয়াতে। ইজহান মুশফিকাকে কিছু বোঝাতে গেল না। ফাতিমা বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। ফাতিমা বেগম ছেলের অসহায়ত্ব বুঝলেন। মেয়েকে দ্বিতীয়বারের মতো সবটা বুঝিয়ে বললেন। ইজহান ইতস্ত করে বলে উঠল, আসলে পায়ে বেঁধে অনুজার শাড়িটা খুলে গিয়েছে, যদি একটু পরিয়ে দিয়ে আসতে। মুশফিকা মুচকি হাসছে। ইজহান যেন আরো লজ্জায় পড়ে গেল। মুশফিকা বলল, সে কি রে, আগে বলবি না? দেখি সর, আমি যাচ্ছি। ভাইয়ের বউ দেখবো না নাকি? তোর মতো নিষ্ঠুর না। ওর জন্য আসার সময় একটা ছোট্ট চেন নিয়ে এসেছি। বলতে সময় নিলেও উৎফুল্ল চিত্তে অনুজার কাছে যেতে সময় নিল না মুশফিকা। সে একটু আবেগী, কিন্তু মনটা বড্ড সরল। কোনো প্যাচগোছ নেই। মুশফিকা চলে যেতেই ইজহানের মন খারাপ করে মায়ের উদ্দেশ্যে বলল, বুবু খুব দুঃখ পেয়েছে তাই না? বাবা কাজটা মোটেও ঠিক করেনি, ভাবার জন্য একটুও সময় দেননি। লোকের কথায় বাবা কবে থেকে এত কান দিতে শিখলেন আম্মা? আমি নিজেও জানি না রে বাবা। এত বুদ্ধিমান একজন মানুষ অবুঝের মতো কাজ কিভাবে করলেন, আমিও ঠিক বুঝতে পারছি না রে। কিন্তু বাবা, একটা কথা মনে রাখিস, জীবন হচ্ছে স্রোতের মতো। যখন যেদিকে বয়ে চলবে সেই দিকেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, না হলে মুখ থুবড়ে পড়তে হয়। আমি জানি বিয়ে করার মতো মন মানসিকতা তোদের কারোরই ছিল না, কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তো মেনে নিয়ে মানিয়ে চলতে হবে, তাই না? ইজহান শুকনো কণ্ঠে প্রতিউত্তরে বলল, জি আম্মা। অনুজা,
মুশফিকার উপস্থিতি এবং কণ্ঠস্বরে অনুজা আরেকটু গুটিয়ে নিল নিজেকে। মুশফিকা ধপ করে অনুজার পাশে গিয়ে বসে পড়ল, শুধালো, তারপর কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো চলছে আলহামদুলিল্লাহ। তা এভাবে জড়সড় হয়ে বসে আছো কেন? শাড়ি খুলে গিয়েছে বুঝি? এসো আমি পরিয়ে দিচ্ছি। মুশফিকা অনুজাকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, বেশ বেলা হয়ে গেছে। অনুজা নিঃশব্দে ওয়াশরুমে চলে গেল। অনুজা যেতেই মুশফিকা বসে রইল না, স্বভাব সুলভ ভাবে ভাইয়ের অগোছালো বিছানাটা গুছিয়ে রাখলো। ইজহানের এলোমেলো করে করা ড্রেসিং টেবিল সুন্দর করে গুছিয়ে দিল। বেড টেবিলের ওপরে রাখা ফুলদানিটা বেঁকে ছিল, সেটাও সঠিক জায়গায় রেখে দিল। জানালার গ্লাস সরিয়ে পর্দা টানিয়ে দিল। ফ্রেশনার দিয়ে পুরো রুমটা স্প্রে করে দিল। বেলকনির দরজা খুলে দিতেই আটকে থাকা সকালের তরতাজা রোদ রুমে ঢুকে পড়ল। আলোকিত হয়ে উঠল পুরো রুমটা। অনুজা ওয়াশরুম থেকে এসে দেখল মুশফিকা একটু একটু করে সব গুছিয়ে রাখছে। অনুজার একটু খারাপ লাগলো, তার গোছানো উচিত ছিল। সে এমনিতেই খুব গোছানো এবং পরিপাটি স্বভাবের মেয়ে, কিন্তু নতুন জায়গায় এসে নিজের করণীয় সবকিছুই এলোমেলো করে ফেলেছে। মুশফিকাকে কিছু বলতে গিয়েও বলল না। সবে এসে নিশ্চয়ই ননাসকে বলা উচিত হবে না। আপনি কেন গোছালেন? আমি তো নিজেই ঠিক করে নিতাম। অনুজার অস্বস্তি হয়তো মুশফিকার নজরে পড়ল। মিষ্টি হেসে বলল, তুমিই তো করবে, আজ আমি করে দিলাম। আজ তো গরু আমার ভাই পুরো রুমটা অগোছালো এলোমেলো করে রেখেছে। আমি এলে গুছিয়ে দিয়ে যাই, না হলে আম্মা অথবা জমিলার মা গুছিয়ে যায়। এত বড় ছেলে, তার রুম নাকি অন্য কারো গুছিয়ে দিতে হয়? কোনো কথা হলো? মুশফিকা একা একাই কথাগুলো বলে যাচ্ছে। অনুজা চুপচাপ শুনছে। মুশফিকার সাথে অনুজার যেদিন প্রথম দেখা হয়েছিল, হঠাৎ করেই ফাতিমা বেগমের মেয়ে এবং নাতনিকে নিয়ে ওদের ফ্ল্যাটে এসে পড়েছিল। অনুজা তখন সবে স্কুল থেকে এসে কোনো রকম গোসল করে ড্রয়িং রুমের টিভিতে কার্টুন ছেড়ে ভাত নিয়ে বসেছিল। কলিং বেলের শব্দে অনুজার ছোট বোন অনিশা গিয়ে দরজাটা খুলে দিয়েছিল। ফলে অপ্রত্যাশিতভাবে অনুজা সেদিন বড্ড লজ্জাজনক অবস্থায় পড়ে গিয়েছিল। আইরিন রহমান বাড়ি এলি ও মেয়ের আগমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন আপ্যায়নে। আর অনুজা লজ্জা পাওয়ার প্রধান কারণ হচ্ছে সে বাসায় পরা ধোলা ঢালা টি শার্ট আর প্লাজো পরা ছিল। সদ্য গোসল করার কারণে তার কোমর সমান চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ায় সোফার কাভার ভিজে যাচ্ছিল। সব মিলিয়ে সেদিন সে বাইরের মানুষের সামনে দারুণ লজ্জা পেয়েছিল। কিন্তু মুশফিকা অনুজার অস্বস্তি বুঝে হেসে দিয়ে বলেছিল, এত অস্বস্তি লজ্জার কিছু নেই। তোমার বয়সে এমন কত হয়েছে, লজ্জা পেতে হবে না। তুমি আরাম করে খাও কেমন? অপরিচিত মুশফিকার ব্যবহারে মুগ্ধ হয়েছিল অনুজা। এরপর থেকে মুশফিকা অনুজার মধ্যে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। মুশফিকার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি আসলেই অনুজাকে খুঁজত, আর অনুজাও মুশফিকার সঙ্গ উপভোগ করত। মুশফিকার ছোট মেয়েটাও অনুজাকে খুব পছন্দ করত। মুশফিকা লকেট সহ একটা চেন অনুজার গলায় পরিয়ে দিয়ে বলল, বাহ সুন্দর লাগছে তো, চলো এবার সকালে ব্রেকফাস্টটা করে নিই। বেশ বেলা হলো তো, ক্ষুধা লেগেছে নিশ্চয়। অনুজা নিঃশব্দে মুশফিকাকে অনুসরণ করে চলল। অনুজার মাথায় বড় করে আঁচল তুলে দিয়েছে মুশফিকা। হালকা গোলাপি রঙা জামদানি শাড়ি আর গলার চেইনে অনুজাকে আরেকটু বড় করে তুলেছে ইজহানের চোখে। অনুজার সকালের নতুন রূপে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেই দিকে। অস্বীকার করতে পারল না, তার ষোড়শী দারুণ সুন্দর। কি সুন্দর গোলুমোলু বারবি ডলের মতো লাগছে তাকে। মন চাইছে টপাটপ দুই গালে দুটো চুমু এঁকে দেই। ইজহান মনের কথায় নিজেই অবাক হয়ে গেল। কি ভাবছিল সে? যা, অনুভূতিগুলোতে লাগাম টানতে হবে, না হলে যে ঘোর বিপদ। বিছানার ওপর এক গাদা শপিং ব্যাগ, সবটাতেই কিছু না কিছু আছে। মুশফিকা উৎফুল্ল চিত্তে এক এক করে অনুজাকে সব খুলে দেখাচ্ছে। অনুজা বিরস বদনে চুপটি করে বিছানার এক কোনায় বসে আছে। ব্যাগগুলোর পাঁচটাতে সুতির থ্রি পিস, একটাতে দুটো আবায়া, আরেকটাতে দুটো শাড়ি, আর শেষের ব্যাগ দুটোতে দুই জোড়া পায়ের জুতা। এক এক করে অনুজাকে বুঝিয়ে দিচ্ছিল মুশফিকা। সে সকালবেলায় ব্রেকফাস্ট সেরে ইজহানকে নিয়ে বেরিয়েছিল শপিং এর উদ্দেশ্যে। অনুজা গতকাল থেকে এক শাড়ি পরে আছে। ওদের বাসা থেকে জামা কাপড় না এনে
নতুন বইয়ের জন্য নতুন পোশাক কিনে আনাটাই সে উত্তম মনে করেছে। মুশফিকা অনুজার উদ্দেশ্যে বলল, পছন্দ হয়েছে অনুজা? নিজের পছন্দে নিয়ে এলাম, এরপর থেকে তুমি পছন্দ করে কিনে নিও, কেমন? অনুজা প্রতি উত্তরে শুধুই মাথা দুলালো, অর্থাৎ তার পছন্দ হয়েছে। হঠাৎ ফাতিমা বেগম এসে বলেন, হয়েছে দেখানো? দুপুরের খাবার সময় হয়ে এলে তো, এখনো অনুজার গোসল হলো না, তুই বকবক করেই পড়ে আছিস, ওকে গোসলে পাঠা। মুশফিকা সাই জানিয়ে বলল, হ্যাঁ তাই তো অনুজা, এখান থেকে এই লাল রঙা কামিজ এইটা পরে যাও, আর তোমাকে ভালো লাগবে। নতুন বউ লাল রং না পরলে চলে? অনুজা বিনা বাক্য ব্যয় মুশফিকার বেছে দেওয়া পোশাকটি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মুশফিকা মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, তাহলে আগামীকাল অনুষ্ঠান সেরে ফেলো, ওর 2 দিন বাদেই তো পরীক্ষা, পরে তো পরীক্ষা বেঁধে যাবে। শুধু যাদের না বললেই নয়, তাদের নিয়ে অনুষ্ঠানটা সমাপ্ত করো। ওদের বিয়ে হয়েছে, অনেকেই জানে না, দেখা গেল ওদের দুজনকে একসাথে দেখে আবার কে কি বলে বসবে। ফাতিমা বেগম মেয়ের কথায় সম্মতি জানিয়ে বলেন, আচ্ছা, 2 দিন বাদে মেয়েটার পরীক্ষা। আচ্ছা, গোটা একটা রাত দিন চলে গেল, এখনো বই হাতে বসতে পারলো না। তুই এক কাজ করিস, দুপুরে খাওয়া দাওয়া শেষে ওদের বাসা থেকে বইগুলো নিয়ে আসিস। আচ্ছা আম্মা। তা ইজহান কোথায়, দেখছি না যে? বাবুকে নিয়ে ছাদে গিয়েছে মা। ও। অনুজা বেশ সময় নিয়ে গোসল করলো। গতকাল সন্ধ্যা থেকে জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার ক্ষয়ক্ষতি হিসাবে চেহারাতেও বেশ পরিবর্তন এসেছে। চোখের নিচে হালকা কালো হয়ে গেছে, মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। অনুজা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মুশফিকা তখনও বসে আছে। অনুজাকে দেখে মুশফিকা বলে উঠল, ড্রেসিং টেবিলের বাম কর্নারে তাকে তোমার সব কসমেটিক্স আমি সাজিয়ে রেখেছি, গেলেই পাবে। অনুজা ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। গতকালের পর থেকে ইজহান রমিজউদ্দিনের দিকে চোখে চোখ রাখতে লজ্জা পাচ্ছে, কেমন যেন অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। খাবার টেবিলে যখন তিন পতন নীরবতা বিরাজ করছে, তখনই রমিজউদ্দিন বলে উঠলেন, বিকালে আমার সাথে বেরিয়ে তো ইজহান। ইজহান কিছু না বললেও মুশফিকা জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়েছে আব্বা? কোথায় যাবে তোমরা? রমিজউদ্দিন বলেন, না, সেরকম কিছু না, কিছু কেনাকাটা করার দরকার, তাই যাওয়া প্রয়োজন। ইজহান ছোট করে বলল, আচ্ছা যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনুজা চুপচাপ বসেছিল রুমে। হঠাৎ মুশফিকা এসে ব্যাগ ভর্তি বই খাতা অনুজার সামনে রাখলো। সে এতগুলো বই আনতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে। বেড টেবিলের ওপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি ভরে ঢকঢক করে গিলে ফেললো। তারপর অনুজার উদ্দেশ্যে বলল, একটা দিন তো গেল হেলা ফেলা করে, আর সময় নষ্ট করে কাজ নেই, তুমি বরং পড়তে বসো, কাল থেকে কোচিংয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আপু, আম্মু কেমন আছে? অনিশা, আরিশ, ওরা ভালো আছে? মা ভাই বোনদের কথা বলতে অনুজার কণ্ঠটা কেঁপে কেঁপে উঠছিল। একটা দিন অতিবাহিত হতে যাচ্ছে, অথচ মা ভাই বোনদের সে দেখেনি। মুশফিকা অনুজার কাঁধে হাত রেখে বলল, সবাই ভালো আছে। ওরা কাল সবাই আসবে তো? কাল ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করবে তো আম্মা? কাল কিছুটা সময়ও তুমি পড়ার জন্য পাবে না, তাই আর সময় নষ্ট করে কাজ নেই, তুমি বরং পড়তে বসো, আমি বাবুর কাছে যাচ্ছি। আর হ্যাঁ, দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা আপু। অনুজা মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। পড়তে পড়তে বিকাল হয়ে গিয়েছে। অনুজা এবার চেয়ার টেবিল ছেড়ে উঠলো। একটু হাঁটাহাঁটি করা দরকার, কোমরটা কেমন যেন লেগে আসছে। এমন সময় দরজার ওপার পাশ থেকে মুশফিকার কণ্ঠস্বর শোনা গেল, অনুজা। অনুজা দরজাটা খুলে দিল, কিন্তু মুশফিকার দিকে তাকিয়েই চমকে উঠল। মুশফিকার পাশেই দাঁড়িয়ে আছে অনুজার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইশরাত। অনুজা গিয়ে ইশরাতকে জড়িয়ে ধরল। মুশফিকা দুই বান্ধবীকে একা ছেড়ে মুচকি হেসে বেরিয়ে আসলো। এখন সময় ওদের, সেখানে তার না থাকাটাই বেটার। গতকালও তো কোচিংয়ে দেখা হয়েছিল, ফোনেও কিছু বললি না, বুঝলাম না এক রাতের মধ্যে বিয়ে কি করে হলো? শ্বশুরবাড়িতে চলেও আসলি? ইশরাতের একের পর এক প্রশ্ন বাক্যে অনুজা বলল, তুই শান্ত হয়ে বস, সব বলছি। তুই চুপ থাক, একমাত্র বেস্টুর বিয়ে, আর আমি কিছুই জানতে পারলাম না? এত নিষ্ঠুর হতে পারলি কি করে? আজ যদি তোর খোঁজ না নিতে আসতাম, জানতেই পারতাম না মহারানী বিয়ে করে সংসার শুরু করে দিয়েছে। অনুজা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি নিজেও কি জানতাম? বিয়ের কিছুক্ষণ আগেও জানতাম না আমার বিয়ে হবে। এক দমকা হাওয়ায় জীবনটা কেমন যেন উল্টে পাল্টে দিল। জানানোর সুযোগটাই তো পেলাম না, প্লিজ ভুল বুঝিস না।
অনুজার কথা শুনে ইশরাত নড়ে চড়ে বসলো। রহস্যের গন্ধ পাচ্ছে। সে এমনিতেও থ্রিলার প্রেমী। দুই ভ্রুয়ের মাঝখানে দুটো ভাঁজ ফেলে শুধালো, সবটা বলতো, রহস্য রাখিস না। কি হয়েছিল? আন্টিরও মন খারাপ দেখলাম। অনুজা ফের দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো তার জীবনের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। সব শুনে ইশরাতের মুখটা থমথমে হয়ে গেল। বলল, লোকের কথায় এইভাবে কান দেওয়া মোটেও উচিত হয়নি। এখন মানুষ এতটাও বোকা আছে নাকি? কিন্তু অনুজা, ব্যাপারটা যদি সত্যি প্রেমের হতো তাহলে কিন্তু তোদের অনাকাঙ্ক্ষিত বিয়েকে প্রেমদণ্ড হিসাবে আখ্যায়িত করাই যেত। প্রেম করার দায়ে দণ্ডিত দুজন নরনারী। তা আমাদের দুলু কোথায় রে? কি জানি কোন চিপায় গিয়ে বসে আছে। ইশরাত অনুজার কানে ফিসফিস করে বলল, তবে যাই বল, বাড়িটা কিন্তু বেশ সুন্দর। এমন কাউকে পেলে আমাকে জানাস। আমি এমনিতেই রাজি হয়ে যাব। বুঝলি, সিঙ্গেল জীবন পানসে লাগে রে। ইশরাতের মুখে হাসি হাসি ভাব। অনুজা স্বস্তির শ্বাস নিল। যাক, বেস্টুর রাগ ভাঙানো গিয়েছে তবে। ইশরাতের একমাত্র বেস্ট ফ্রেন্ড অনুজা, আর অনুজারও ইশরাতের একমাত্রই বেস্ট ফ্রেন্ড। দুজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। কিচেনে মেহমানের জন্য নাস্তা বানাচ্ছিল মুশফিকা। ফাতিমা বেগম বাবুকে নিয়ে তার ভাইয়ের বাসায় গিয়েছে। রমিজউদ্দিন ইজহানকে কেউই বাসায় নেই। হঠাৎ কলিং বেল বেজে উঠল। প্যানে নুডলস, আরেক চুলায় দুধ জাল হচ্ছে চায়ের জন্য। যে কোনো সময় দুধ উতলে পড়ে যেতে পারে। এই মুহূর্তে এক পাও কিচেন থেকে সরানোর যাবে না। অগত্যা মুশফিকা জমিলার মাকে ডেকে বলতে লাগলো যেন তিনি দরজাটা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে জমিলার মায়ের হাসি প্রশস্ত হলো। পৃথিবীর আরেকটা ভালো মানুষ তার সম্মুখে। ভদ্রলোক নিজেই জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? ওয়ালাইকুম আসসালাম, আছি আল্লাহর রহমতে ভালা। তা আব্বাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভদ্রলোক ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করল, বাড়ির সবাই কোথায়? এত নীরব কেন? আপা, ভাইজান তো আর ইজহানকে আব্বা কেউই বাড়িতে নাই। নতুন বউ তার বান্ধবীর সাথে গল্প করে। আর মুশফিকা আম্মা তো কিচেনে কি যেন বানায়। প্রত্যুত্তরে বাড়ির সবার অবস্থান বিশ্লেষণ করে জমিলা মা লম্বা শ্বাস নিলেন। ভদ্রলোক এবার বলেন, ও আচ্ছা বুঝেছি। তা বাবু কোথায়, ঘুমাচ্ছে নাকি? না, আপা তো বাবুরে নিয়ে ওনার ভাইজানের বাসায় গিয়েছে। ভদ্রলোক অস্বস্তি বোধ করছেন। এই মুহূর্তে তার এক দৌড়ে কিচেনে চলে যাওয়া উচিত, কিন্তু জমিলার মায়ের জন্য যেতে পারছেন না। কি থেকে কি ভাবেন ইতস্ত বোধ করে বললেন, আচ্ছা আমি তাহলে অপেক্ষা করি। আমি যান তাহলে, ঠিক আছে? আমারে খবর দিব? না থাক, আমি অপেক্ষা করছি। জমিলার মা ড্রয়িং রুম ছাড়তেই ভদ্রলোক তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে কিচেনে ব্যস্ত হাতে রান্না করা যুবতী রমণীকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। রমণীর বুঝতে বাকি রইল না কার আগমন ঘটেছে। অজান্তেই মুখের কোণে এক টুকরো সুখের হাসি ফুটে উঠল। আহা, কি করছো? কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? ছাড়ো তো। মুশফিকা কপট রাগ দেখিয়ে কথাগুলো বললেও ভদ্রলোকের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। তার পুরুষালী হাতের বাঁধন আরেকটু শক্ত হলো। অর্ধনগ্ন ঘাড়ে মুখ গুজে মোহনীয় কণ্ঠে বলে উঠল, বউ গো, কি নিষ্ঠুর তুমি! গত 8.5 ঘন্টা আমাকে ছেড়ে রয়েছো, অথচ একটাবার খবর পর্যন্ত নিলে না। শালাবাবু বইয়ের কোলে আরামে ঘুমাচ্ছে, অথচ আমাকে একা করে তুমি চলে আসলে। এটা কি ঠিক হলো? মুশফিকা মুখ ঘুরিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখলো তার মানুষটার মুখটা একেবারে চুপসে গিয়েছে। মুশফিকা চিন্তিত স্বরে শুধালো, খাওনি তাই না? এত অবুঝ কেন আহিদ? সকাল দুপুর নিশ্চয় না খেয়েই ছিলে। প্রতি উত্তরে আহিদ অবুঝ বালকের ন্যায় বলল, খাবো কেন? তোমাকে ছাড়া কখনো খেয়েছি আমি? দিব্যি ছিলে, একটা খোঁজও পর্যন্ত নাওনি। মানুষটার ভালোবাসা যেন দিনে দিনে বেড়েই চলেছে, সেই 5 বছরের পরিণয়। অথচ আহিদের আচরণে মনেই হয় নিউলি ম্যারিড কাপল। অনুতপ্ত সেই গেল মুশফিকার শ্যামবর্ণের মুখখানায়। নরম স্বরে বলল, সরি গো, একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই তো পারছো, নতুন বউ বাড়িতে। বিগত 8.5 ঘন্টা আমাকে ছাড়াই থেকেছ। দুবেলা খাবার সময় তোমার মায়া মায়া মুখখানা দেখার থেকে আমাকে বঞ্চিত করেছ। এখন ফটাফট 800টা চুমু দাও তো। তোমাকে না দেখে মুখটা কেমন যেন শুকিয়ে গিয়েছে।
আহিদের আবদার শুনে মুশফিকার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসলো। অবাক স্বরে বলল, 800টা? অবশ্যই, 8.5 ঘন্টায় 28, 50, 800টা হয়। তোমার কথা ভেবে 50টা ছেড়ে দিলাম। এখন কথা না বাড়িয়ে ফটাফট চুমু দাও তো, আর সহ্য হচ্ছে না। চাটা আর নাস্তা নিয়ে আসি, এরপর দিব, ঠিক আছে? আহিদ নাছোড়বান্দা, তার এক কথা, আগে চুমু পরে যাওয়া। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ বেবি। দাঁড়াও, বলেই ফটাফট মুশফিকার পুরো মুখে কমপক্ষে 20টা চুমু এঁকে দিয়ে তবেই সে ক্ষান্ত হয়েছে। অন্যদিকে মুশফিকা যেন কেঁদেই ফেলে। আহিদ মুশফিকার করুণ মুখশ্রী দেখে তাকিয়ে পুনরায় আরেকটা চুমু দিয়ে দুষ্টু হেসে বলল, কাঁদে না ডার্লিং, এটা আমার তোমার একমাত্র জামাইয়ের ভালোবাসা। বরং শুকরিয়া আদায় করো, আমার মতো এত ভালো একজন মানুষ পেয়েছো। মুশফিকা আর কথা বাড়ায় না। দ্রুত ট্রেতে নুডলস, চায়ের কাপ, আলুর পাকোড়া সাজিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল আহিদের থেকে। কি ভয়ঙ্কর পুরুষ! তার রোমান্টিক অত্যাচারে বেচারা মুশফিকার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। সূর্যি মামা যখন পৃথিবীর অন্য প্রান্তের তাপ দিচ্ছে, এশিয়ার মহাদেশের ছোট্ট বাংলাদেশে তখন প্রগাঢ় অন্ধকার। গভীর অমানিসায় বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ষোড়শী অনুজা। তার কিশোরী মনের মধ্যে কত শত প্রশ্নের আন্দোলন চলছে। মাঘের শীতল হাওয়ায় অনুজা কেঁপে কেঁপে উঠছে। গায়ে কোনো শীতের কাপড় নেই। ইট পাথরের শহরের বেলকনিতে আসলেই প্রকৃত শীতের তীব্রতা ঠিক পাওয়া যায়। অনুজা শীতে কাঁপছে। হঠাৎ রেশমি সুতার কারুকাজে তৈরি করা উষ্ণ চাদরে অনুজার শরীরটা ঢেকে গেল। অনুজা পারফিউমের চেনা ফ্রেগনেন্সে বুঝতে পারল গায়ে চাদর জড়িয়ে দেওয়া মানুষটা আসলে কে। বুঝেও চুপ রইল। আজকাল নীরবতা, নিস্তব্ধতা তাকে ঘিরে রেখেছে। মুখ ফুটে সে কিছুই বলতে পারে না, কষ্ট হয় তার। অনুজাকে চুপ করে দেখে ইঝান নিজেই বলল, হিমশীতল রাতে উষ্ণ কাপড় ছাড়া বেলকনিতে এসেছিস কেন? শীত লাগে না? নাকি নায়িকা হওয়ার শখ জেগেছে? অনুজা অবাক স্বরে বলল, নায়িকা হওয়ার শখ জাগবে কেন ইজহান ভাই? আতকে উঠল ইজহান, বলল, ভাই ডাকছিস কাকে? কে তোর ভাই? কোনো কালের ভাই বলতো? খবরদার ভাই ডাকবি না, ছাদে বেঁকে রেখে দেব একেবারে। সে কি ভাইয়া? তো কি? এতদিন তো ভাই ডেকে এসেছি, তাই না? এতদিন বউ ছিলি না, মায়ের বোনের বান্ধবীর মেয়ে ছিলি, সেই সূত্রে ভাই ডাকাটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু এখন তো আর নয়। জামাইকে কেউ ভাই ডাকে না, মনে থাকবে? গভীর কণ্ঠস্বর ইজহানে। প্রতি উত্তরে অনুজা মাথা নাড়িয়ে বলল, থাকবে। বললে না তো, নায়িকা হওয়ার শখ জাগবে কেন আমার? দেখিস না প্রচন্ড ঠান্ডা ওয়েদারেও ওরা ফিনফিনে পাতলা শাড়ি পরে শুটিং করে। ভাবলাম তোরও হয়তো নায়িকা হওয়ার শখ জেগেছে, তাই এখনই ঠান্ডা সহ্য করার প্র্যাকটিস করছিস। মোটেও না, মাঝে মধ্যে উষ্ণতা এড়িয়ে শীতলতা উপভোগ করতে হয়, বুঝলেন? এর মধ্যেও ভালো লাগা আছে। রাগ তোর ভালো লাগা। দুদিন বাদে পরীক্ষা, আর সে এসেছে ঠান্ডা উপভোগ করতে। জগতে কত অদ্ভুত জীব যে আছে। ঘুমাবি না? কাল থেকে কোচিংয়ে যাবি। অনেকটা সময় বেকার গেল বিয়ের চক্করে। অনুজা ইজহানের দিকে মুখ ঘুরিয়ে শীতল স্বরে শুধালো, বিয়েটা কি মন থেকে মানতে পেরেছেন আপনি? প্রতি উত্তরে ইজহান পাল্টা প্রশ্ন করলো, তুই মানতে পেরেছিস? আমি আগে জিজ্ঞাসা করেছি, উত্তরটা নিশ্চয়ই আমি আগে পাবো। ইজহান এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু কিছু প্রশ্নের উত্তর সময় খুব ভালোভাবে দিতে পারে অনুজা। উত্তরটা সময়ের ওপরেই ছেড়ে দে। তারপর খানিকক্ষণ নীরবতায় নৈঃশব্দে ঘিরে রেখেছিল ইজহান অনুজা দম্পতিকে। নীরবতার অবসান ঘটিয়ে ইজহান বলল, তবে যাই হোক, বিয়ের পরে কিন্তু আমার বেশ উন্নয়ন হয়েছে। আমার হিসাবই আব্বা কি করেছে জানিস? তার কর্মকাণ্ডে তো আমি দারুণ অবাক। অনুজা কৌতূহল নিয়ে শুধালো, কি? আজ বিকালে আব্বা বাইকের শোরুমে নিয়ে গিয়ে বলেছেন, তোমার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। কতদিন চেয়েছি, কিন্তু আব্বা কিছুতেই রাজি হলো না। অথচ আজ না চাইতেই। আব্বা আমার বিস্ময় বোধ হয়তো বুঝতে পেরেছিলেন। তখন বললেন, বৌমার কোথাও যেতে হলে তো তোমাকে নিয়ে যেতে হবে। কাজেই
এখন কোন কেনাটা বেশি দরকারি মনে হলো আমার কাছে। আরো কি করেছো জানিস? অনুজার মধ্যে তেমন কোনো হেলদোল দেখা গেল না, তবুও সে জিজ্ঞাসা করলো, কি? বুবুর বিয়ের পরে আব্বা গাড়ি দুটো যে ভাড়াই ছিল না, আজ আবার প্রাইভেট কারটা নিয়ে এসেছে। বললেন এখন বাড়ির জন্য প্রয়োজন পড়বে। আর লিফট নষ্ট ছিল না, এতদিন যে মানুষ বলে এসেছে সিঁড়ি বেয়ে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী, সেই মানুষ বললেন একমাত্র ছেলের বউ, সে নাকি সিঁড়ি ভেঙে পাঁচতলায় উঠবে, কষ্ট হবে না? অনুযাও অবাক হলো, শ্বশুর বাবার থেকে এতটা সে আশা করেনি। যেভাবে ছেলেকে হুমকি ধামকি দিয়ে বিয়ে করালেন, তাতে সেই ছেলের বউয়ের জন্য এত দরদ উতলে উঠবে ভাবা যায়? অনুজা মনের কথা মনেই রেখে দিল, কিছুই বলল না। ইছান উৎফুল্ল কণ্ঠে ফের বলল, বিয়ে করতেই এত কিছু, তাই তো ভাবি মানুষ বিয়ের জন্য কেন এত পাগল হয়। এদিকে আয়, আমার দুই গালে দুটো চুমু দিয়ে যা। সবই পেলাম, হেটা আর বাদ থাকবে কেন? ইছানের কথায় অনুজা লজ্জায় লাল হয়ে গেল। লজ্জায় তার ফোলা ফোলা গাল দুটো যেন আরেকটু ফুলে উঠল। ভাগ্যিস বেলকনির লাইটটা বন্ধ ছিল, না হলে ইছানের চোখ এড়াতো কি করে তার লজ্জারাঙা মুখশ্রী। অনুজাকে চুপ থাকতে দেখে দুষ্টু হাসলো ইছান। তা দেখে অনুজা মিনমিনিয়ে বলল, এত লাগাম ছাড়া কেন আপনি? লজ্জা লাগে না বুঝি? ইছান অনুজার আরেকটু নিকটে গিয়ে দাঁড়ালো। অনুজার শ্বাস প্রশ্বাসের গতিবেগ আগের থেকে দ্বিগুণ বেড়ে গেল। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। অন্যদিকে হৃৎপণ্ডে হৃৎ হৃৎ অন্যদিকে হৃৎপিণ্ডের স্পন্দ অন্যদিকে হৃৎপিণ্ডের স্পন্দনও দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। অনুজা নিজের এমন পরিবর্তনে অন্ধকারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। পাশে দুষ্টু পুরুষটা তার বেসামাল অনুভূতির খোঁজ পেয়ে যায়। কিন্তু লজ্জাবতী অনুজা শেষ রক্ষা বুঝি আর হলো না। ইঝান অনুজার ফোলা গাল দুটো আলতো হাতে টিপে দিয়ে বলল, ওরে আমার লজ্জাবতী লাজুক লতা রে, এত লজ্জা কোনখানে রাখিস শুনি? তারপর তো ভাববি আমি মনে হয় পুরুষত্বহীন। অনুজা চোখ মুখ খিচে বলল, ইজহান ভাই, আমি লজ্জা পাচ্ছি। বুঝতে পারছেন না কেন আপনি? আপনি সরুন তো, আমি ঘুমাতে যাব, ঘুম পেয়েছে আমার। অনুজা নড়তে নিলেই ইজহান পেছন থেকে জড়িয়ে ধরল অনুজাকে। আস্তে আস্তে পুরুষালী হাতের বন্ধনী শক্ত হতে লাগলো। অনুজা প্রথমে নড়াচড়া করলেও কিছুক্ষণ পরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইজহান অনুজার ঘাড়ে থুতনি ঠেকিয়ে মোহগ্রস্ত কণ্ঠে বলল, কি হলো, সব শক্তি বুঝি শেষ? ইজহানের অন্যরকম কণ্ঠস্বরে অনুজার ষোড়শী সদ্য যৌবনা শরীর কেঁপে উঠল। শক্ত হাতের বন্ধনে আবদ্ধ পুরুষের ছোঁয়া, নতুবা শীতের শীতলতা ঘোচাতে পেছনে ঘুরে ইজহানের প্রশস্ত বুকে মুখ গুজে দিল অনুজা। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। ইজহান আশকারা পেয়ে হাতের বন্ধনটা আর একটু শক্ত করল। ফিসফিসিয়ে বলল, নিঝুম রাত, নীরব নিস্তব্ধ প্রকৃতি, আকাশের তারাগুলো সাক্ষী রেখে পথ চলা শুরু হোক। লাজুকলতা কি অনুমতি দিবে আমাকে? লজ্জাবতী অনুজা প্রত্যুত্তরে কিছুই বলল না। তার ছোট হাত দুটো দ্বারা ইজহানের বলিষ্ঠ পুরুষালী দেহটা আঁকড়ে ধরার চেষ্টা করল। ইজহান পুনরায় মুচকি হেসে বলল, লাজুকলতা, নীরবতাকে সম্মতি লক্ষণ হিসাবে ধরে নিব তাহলে? প্রতি উত্তরে এবারও নীরব রইল অনুজা। ইজহান আর সময় ব্যয় না করে অনুজাকে কোলে তুলে নিল। লজ্জায় রাঙা হয়ে অনুজা একবার চোখ তুলে চাইল ইজহানের দিকে। ইজহান তার দিকেই তাকিয়ে আছে, মুখে প্রগাঢ় মুচকি হাসি, চোখ দুটো যেন অতল সমুদ্র। কিশোরী অনুজার সেই অতল সমুদ্রে তলিয়ে যেতে বেশি সময় লাগলো না ইজহানের। নবদম্পতির সম্পর্কের আরেকটি ধাপ শুরু হলো। মুয়াজ্জিনের সুমিষ্টি কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো অনুজার কানে। মনোযোগ দিয়ে আজান শুনে বিছানা ছেড়ে উঠে পড়ল। হাঁটতে গিয়ে লক্ষ্য করলো সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, কোমর পা লেগে আসছে। পা দুটো টেনে টেনে ওয়াশরুমে ঢুকলো অনুজা। আজ এসে ফজরের নামাজ আদায় করবে। বিয়ে নামক পবিত্র সম্পর্কের সূচনা যখন হয়েই গেল, নামাজটাও অভ্যাস হয়ে যাক, সমস্যা নেই তো কোনো। অনুজার খুঁড়িয়ে হাঁটা
ইজহানের চক্ষু গোচর হলো। মাত্রই ঘুম থেকে উঠেছে সে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিয়ে সেও উঠে পড়ল। অনুজা ফ্রেশ হয়ে এসে দেখল ইজহান বিছানায় বসে আছে। ইজহানকে দেখে অনুজা একটু গুটিয়ে নিল নিজেকে। ইজহান ইতস্থ করে বলল, বেড টেবিলের ওপরে গরম দুধ আর প্যারাসিটামল রাখা আছে, খেয়ে নিস, ঠিক হয়ে যাবে। অনুজা প্রতিউত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর নামাজে বসে পড়ল। ইজহান বসে না থেকে সেও অশ্রমে ঢুকলো। বেলা একটু গড়াতেই অনুজা তৈরি হয়ে নিল গতকালের আনা কুচকুচে কালো রঙের আবায়াটা পরে। মুশফিকা এক ফাঁকে বলে দিয়েছিল অনুজা যেন এখন থেকে পর্দা পালন করার ব্যাপারে চেষ্টা করে। অনুজা বিষয়টি সিরিয়াস ভাবে নিয়ে প্রথমবারের মতো গায়ে বোরখা জড়ালো। মুশফিকার জোড়াজুড়িতে এক পিস স্যান্ডউইচ তাড়াহুড়ো করে খেয়ে ইজহানের সাথে বেরিয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে ইজহান অনুজাকে জিজ্ঞাসা করলো, ছুটি কয়টায়? অনুজা প্রত্যুত্তরে জানালো 9:30টায়। আমি এসে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন যা, মন দিয়ে পড়িস। অনুজা সম্মতি জানিয়ে আস্তে আস্তে হেঁটে কোচিং সেন্টারে ঢুকে পড়ল। ইজহান অনুজার চলে যাওয়ার দিকে খানিকক্ষণ পলকহীন চোখে তাকিয়ে রইল। মনের মধ্যে কিঞ্চিত অপরাধ বোধ কাজ করছে তার। এতটা বাড়াবাড়ি হয়তো করা উচিত হয়নি তার। সে তো বুঝবান ছিল। কোচিংয়ে পৌঁছাতেই ঘিরে ধরল মেয়েগুলো। ফিসফিসিয়ে শুধালো, কিরে, সাথে কে, বয়ফ্রেন্ড নাকি? অনুজা স্বাভাবিকভাবেই বলল, না, তবে স্থায়ী বয়ফ্রেন্ড। মেয়েগুলোর চোখে মুখে বিস্ময়। তখনই অনুজার পাশের ব্যাগে রাখে বসতে বসতে ইশরাত বলল, কেন, হতে পারে না নাকি? ওর বিয়ে হয়ে গেছে। সবাই একত্রে চিল্লিয়ে বলে ওঠে, কবে, কিভাবে? ইশরাত পুনরায় বলল, কালকের আগের দিন, হঠাৎ করে। যাই হোক, স্যার আসছেন, এই বিষয়ে পরে কথা হবে। তোরা চাইলে দুলুর কাছ থেকে ট্রিট নিতে পারিস। ওকে নিতে আসবে তো? অবশ্যই নিব। পুনরায় চিল্লিয়ে উঠল সকলে একেবারে। কোচিং ছুটি হতেই ইজহানকে সবাই ঘিরে ধরল। সবাই দুলাভাই দুলাভাই বলেই ইজহানকে পাগল করে ফেলে। জোরাজুরিতে ইজহান মুখ থেকে হেলমেটটা খুলতেই পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, এ কি, ইনি তো রুজুমা আপুর বয়ফ্রেন্ড ছিলেন। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, আরে, ইনি আমাদের পাড়ার সাবিয়া আপুর বয়ফ্রেন্ড ছিলেন। সকলের দেওয়া অববাদে ইজহানের মুখখানা চুপসে গিয়েছে। খানিকক্ষণ ইতস্থ করে বলে উঠল, না না, ভুল বুঝেছেন, ওরা তো আমার ফ্রেন্ড হতো। তারপর অনুজার দিকে তাকিয়ে বলল, আমি তো শুধুমাত্র অনুজার বয়ফ্রেন্ড, আর কারো না। সকাল থেকেই অনুজা ইজহানকে এক প্রকার ইগনোরই করে যাচ্ছে। ইজহান অবলা শিশুর মতো করে যখনই সুযোগ পাচ্ছে অনুজার সাথে কথা বলার ব্যর্থ চেষ্টা করছে। কোচিং থেকে এসে সকালের ব্রেকফাস্ট শেষে পড়তে বসেছিল অনুজা। দুপুরের গোসল খাওয়া শেষে আবারও পড়তে বসেছিল। 15 তারিখ থেকে এসএসসি পরীক্ষা। শান্তিমতো নিঃশ্বাস নেওয়ারও ফুরসত নেই। বেলা গড়িয়ে এখন শেষ বিকেল। অনুজা বইপত্রের পাট চুকিয়ে বেলকুনিতে গিয়ে বেতের সিঙ্গেল সোফাতে হাত পা ছড়িয়ে বসেছিল। একটানা চেয়ারে বসে বইয়ে চোখ লাগিয়ে পড়তে পড়তে মস্তিষ্ক ক্লান্তিতে নুয়ে পড়েছে। এখন এক কাপ আগুন গরম চা হলে মন্দ হতো না। নিজেই বাড়ি হলে নিজে গিয়ে চাটা করে নিয়ে আসতো। কিন্তু সদ্য বিবাহিতা শ্বশুর বাড়িতে সেই ইচ্ছে মতো চা বানাতে পারে না। আর সেই ইচ্ছাটাই তার মাটি চাপা দিতে হলো। সন্ধ্যায় 7 তলার ছাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফ্যামিলি টুগেদার। আজ আইরিন রহমান ছেলে মেয়েদের নিয়ে আসবেন। অনুজা পুনরায় মায়ের সামনে দাঁড়াতেই ভয় পাচ্ছে। বাবা গত হওয়ার পর থেকেই মাই সমস্ত দায়িত্ব পালন করে আসছেন। এর জন্য ছেলে মেয়েদের মা হওয়ার পাশাপাশি বাবা হতে গিয়ে আইরিন রহমান কিছুটা গম্ভীর আর কঠোর ধাঁচের হয়ে গিয়েছেন। তাই তো মেয়ের নামে প্রতিবেশীর মুখ থেকে মন্দ কথা শুনে নিজেকে একদমই সামলাতে পারেননি। অনুজা বয়সে ছোট হলেও বুদ্ধিতে একেবারে কাঁচা নয়। মায়ের কষ্ট ঠিকই তার চোখে পড়েছিল। আকাশ পাতাল ভাবতে ভাবতেই অনুজা অন্যমনস্ক হয়ে পড়েছিল। ইজহান কখন পাশের বেতের সোফাটাতে দখল করে বসেছে সে খেয়ালই করেনি। তার দৃষ্টি তখন পাশের বাড়ির ছাদে পোষা উড়ন্ত কবুতরগুলোর দিকে। কি সুন্দর করে উড়াউড়ি করে ঘুরে বেড়াচ্ছে, কখনো জোড়ায়ের সাথে কখনো ভালোবাসা বিনিময় করছে। অনুজা হেসে উঠল।
ইঝান অনুজার দৃষ্টি অনুসরণ করে হাসির কারণ বুঝল। তার নিজের ঠোঁটের কোণেও মৃদু হাসি রেখা ফুটে উঠল। হালকা কেশে ইঝান অনুজার দৃষ্টি আকর্ষণে সফল হলো। ইঝানের মুখ হাসি হাসি ভাব বিরাজমান। সে ধোয়া ওঠা মগ ভর্তি গরম চা অনুজার দিকে বাড়িয়ে দিল। অনুজা বিনা বাক্য ব্যয়ে চায়ের মগটি হাতে নিল। পুনরায় উড়ন্ত কবুতরগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। শেষ বিকেলের এক ফালি তেজহীন রোদ অনুজার মুখমণ্ডলের উপর দখল করে নিয়েছে। মাঘের শীতল পরিবেশে অনুজার ভালোই লাগছে। আবেশে চোখটা যেন বুজে ফেলল। অন্যদিকে মুগ্ধ নয়নে অনুজার দিকে তাকিয়ে আছে ইঝান, যেন কতদিনের তৃষ্ণা নিবারণ করছে। অনুজা চোখ খুলতেই দুজনার দৃষ্টি বিনিময় হলো। অনুজা দ্রুত উঁচিয়ে শুধালো, কি হয়েছে? প্রতিউত্তরে ইঝান বলল, কিছু না, দেখছি আমার একান্ত ষোড়শী কিশোরীকে। ইঝানের সুন্দর কথার পিঠে অনুজা ভেঙচি কেটে বলল, রাখুন আপনার একান্ত ষোড়শী কিশোরী। আসছে আমার প্রেমিক পুরুষ। ডর্জন ডর্জন রমণীর প্রেমিক পুরুষ হয়ে আমাকে একান্ত কিশোরী বলতে লজ্জা করে না আপনার? বান্ধবীদের সামনে আমার মুখটা কোথায় গেল বলতে পারবেন? ইঝানের মুখ থেকে পুরোপুরি হাসি উবে গিয়েছে। মুখখানা বাংলার পাঁচের মতো ঘুচিয়ে গিয়েছে একেবারে। ইতস্ত করে বলল, আমার কি দোষ বলো? সবই তো জানোই, মনটা বড়, তাই দয়া করে সবাইকে জায়গা দেই, এই আর কি। এতে আমার কি দোষ? ফুঁসে উঠল এবার অনুজা, অগ্নিঝরা কণ্ঠে বলে উঠল, লজ্জা করে না একমাত্র বইয়ের সামনে এইসব কথা বলতে? আমি কি এইসব কথা উঠিয়েছি? তুমি তো আগে শুরু করলে। দোষটা কার? অবশ্যই আপনার। ক্লাসমেটরা যখন বলল, আরে ইনি রুজুমা আপুর বয়ফ্রেন্ড, আমাদের পাড়ার সাবিয়া আপুর বয়ফ্রেন্ড, তখন আমার মুখটা কোথায় গেল বলতে পারেন? প্রেম করবেন ভালো কথা, কিন্তু গণহারে কেন বলবেন? ওরা আমার গার্লফ্রেন্ড ছিল না, ওরা আমার ক্লাসমেট। একই ভার্সিটিতে পড়ি, একসাথে চললেই কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়? আজকালকার মেয়েগুলো এত অ্যাডভান্স। আমার গার্লফ্রেন্ড ছিল শুধু উমা, ওই যে লাল দালান দেখতে পারছো, ওখানেই থাকে ও। মেয়েটা সুবিধার না, দেখেই তো তোমাকে নিয়ে গেলাম ব্রেকআপ করাতে, ভুলে গিয়েছো? অনুজা মুখটা ভোঁতা করে বলল, ভুলবো কেন? বলেছিলেন আপনার কাজটা করে দিলে মেট্রো রেলে চড়াবেন, তাই তো রাজি হয়েছিলাম। না হলে আমার আর খেয়ে দেয়ের কাজ নেই, অন্যের ব্রেকআপ করাতে যাব। অনুযায়ী ইঝানের কথোপকথনের মাঝে মাগরিবের আজান ভেসে আসলো। দুজনই বেলকুনি ছেড়ে রুমে চলে আসলো। ইঝান গায়ে পাঞ্জাবি পরতে পরতে বলল, নামাজটা পড়ে ফেলো, আর সব গেস্টরা আসতে শুরু করবে, আমি মসজিদে যাচ্ছি। আচ্ছা। ইঝান যেতে গিয়ে আবারও ফিরে এসে অনুজার চোখে মুখে কয়েকটা চুমু দিয়ে বলল, সুন্নত আদায় করলাম। বউকে চুমু দেওয়া সুন্নত, বুঝলে? আমাকে আবার খারাপ ভেবো না, সুন্নত আদায় করতে হবে না, চলি। হ্যাঁ। অনুজা পেছন থেকে বলে উঠল, আমি তো জানতাম শুক্রবারে স্ত্রীর কপালে চুম্বন করা সুন্নত, কিন্তু মাগরিবের সময়ও দিতে হয় তা তো জানা ছিল না। ইজহান তার হেলে পড়া টুপিটা ঠিক করতে করতে জবাবে বলল, যত দিবে ততই সুন্নত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন শুধু জুম্মাবারে চুমু দিতে হবে, বাকি সময় নিষিদ্ধ? বলেনি তো। তাহলে এদিকে এগিয়ে আসো, আরেকটা দিয়ে যাই। অনুজা দ্রুত হাতে ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা হাতে নেয়। দাঁতে দাঁত চেপে ইজহানকে উদ্দেশ্য করে বলে, যাবেন নাকি চিরুনি ছুঁড়ে মারবো? ইকামত শুরু হয়ে গেল বোধ হয়। যাচ্ছি যাচ্ছি। বাবা কি দজ্জাল বেডি। ইজহান আর দাঁড়ালো না, দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। অনুজার মাগরিবের নামাজ শেষ হতেই হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে মুশফিকা হাজির হয়। মুশফিকা এসেই বিছানায় ধপ করেই বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, বুঝলে অনুজা, আজ সারাটা দিন যা খাটাখাটনি গিয়েছে, ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতেও কত কাজ, ডেকোরেটের সাথে এটা ওটা এগিয়ে দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, সবই তো আমাকেই করতে হয়েছে। ইজহানের নিজের বিয়ের অনুষ্ঠান কোথায় একটু তদারকি করবে? তা না, বাইক নিয়েই ফুরুত। শাড়ি পরে একটু সাজগোজ করতে হবে বনু, হাত মুখ ধুয়ে এসো। ড্রয়িং রুমে ছাদে অতিথিরা গিজগিজ করছে, চলো তোমাকে রেডি করে দিই। আপু, আম্মু, অনিশা, ইয়াশ ওরা সবাই এসেছে? ইতস্ত করে বলে উঠল অনুজা।
মুশফিকা স্মিত হেসে বলল, আন্টিরা ড্রয়িং রুমে বসে আছে, কেবলই আসলেন। এসো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যেতে হবে তো নাকি? জি আপু। মুশফিকা অনুজাকে সাজাতে বসল। গতদিনের আনা গোলাপি রঙের কাতান শাড়ি আর হালকা মেকআপের ছোঁয়া। তখনই ফাতিমা বেগমের উপস্থিতি, হাতে কাঠের ছোট সিন্দুক। মুশফিকার দিকে সিন্দুকটি বাড়িয়ে দিলেন। তারপর অনুজার উদ্দেশ্যে বললেন, ইচ্ছে তো ছিল একমাত্র ছেলের বউকে গহনায় মুড়িয়ে দিব, কিন্তু কিভাবে কি হলো সবটাই তো বুঝতে পারছো। এগুলো তোমার শাশুড়ি মায়ের গহনা, তিনি নাত বউয়ের জন্য এগুলো আলাদা করেই রেখে গিয়েছেন। আমি যত্ন করে এই সিন্ধুকে গুছিয়ে রেখেছিলাম। মুশফিকার জন্য যেগুলো দিয়েছিলেন ওগুলো ওর বিয়ের সময় ওকে দেওয়া হয়েছে। এগুলো তোমার, নিজে খুলে দেখো তো। মুশফিকা সিন্দুকটাকে তালা খুলে নিয়ে অনুজার হাতে দিল। অনুজা অস্বস্তি নিয়ে গহনাগুলো খুলে খুলে দেখছিল। পুরানো আমলের খাঁটি স্বর্ণের গহনা, একটা কণ্ঠচিক, হাতে 2 জোড়া মোটা বালা আর শঙ্খের কারুকাজে খচ্চিত আংটি। পুরানো দিনের হলেও বেশ চকচক করছে, দেখতেও সুন্দর লাগছে। অনুজার পছন্দ হলো। অনুজা ছোট করে বলল, খুব সুন্দর। ফাতিমা বেগমের মুখেও হাসি ফুটে উঠল। তিনি হাত মোড়ানো কাপড়ে অনুজার হাত বাড়িয়ে বলেন, খুলে দেখো। কানের দুল, মাঝারি সাইজের 1 জোড়া সুন্দর কানের দুল কাপড়ে মোড়ানো ছিল। ফাতিমা বেগম আবারও বললেন, স্বর্ণগুলো পালিশ করতে গিয়েই রেডিমেড ভাবেই কিনে নিয়ে এলাম। আমি স্বর্ণ সাধারণত রেডিমেড কিনি না, কিন্তু এত তাড়াহুড়ো করে রেডিমেড না কিনলেই হতো না। তোমার পছন্দ হয়েছে মা? অনুজা মাথা দোলালো। অর্থাৎ পছন্দ হয়েছে, না চাইতেই কত কিছু পেয়ে যাচ্ছে সে। অপছন্দ হয়েছে এমন কথা সে কি করে বলতো? তাছাড়া গহনাগুলো বেশ সুন্দর ডিজাইনের। ফাতিমা বেগম যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎই চলে গেলেন। মুশফিকা দরজাটা লক করে এসে মনোযোগ দিয়ে অনুজাকে সাজাতে বসলো। সাজানো শেষে মুশফিকা অনুজাকে বলল, আয়নার সামনে যাও দেখি। অনুজা ড্রেসিং টেবিলের সাথে লাগোয়া আয়নার দিকে তাকাতেই চমকে উঠল নিজেকে দেখে। কি সুন্দর লাগছে তাকে! কেমন যেন বড় বড় ভাব ফুটে উঠেছে মুখে। কি বলবে এই মেয়ের বয়স সবে 16 হয়েছে। মুশফিকার পাশে এসে দাঁড়িয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইয়ের একান্ত ব্যক্তিগত সম্পদে কারণ নজর না লাগুক। অনুজা লজ্জা পেল ননাসের কথায়, কিঞ্চিত হেসে ফেলল। মেয়ে দেখি লজ্জাও পায়। মুশফিকার কথায় লজ্জায় অনুজার ফোলা গাল দুটো আরেকটু ফুলে উঠল। এরা ভাই বোন এত লাগাম ছাড়া কেন আল্লাহই ভালো জানে। অনুজাকে নিয়ে ড্রয়িং রুমে আসতেই আইরিন রহমানের সাথে দৃষ্টি বিনিময় হলো অনুজার। মাকে দেখতেই অনুজার ডাগর ডাগর চোখ দুটোতে অশ্রুকণায় ভরে উঠেছে। টুক করে চিবুক গড়ানোর আগেই আইরিন রহমানের হাত দিয়ে মুছে দিলেন। ছলছল নয়নে হাসি মাখা মুখে বললেন, বড্ড বেশি সুন্দর লাগছে। কান্না মানায় না মোটেও, বলেই অনুজা জড়িয়ে ধরলেন। অনুজাও মাকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মায়ের ওপরে জমানো অভিমান অভিযোগ আজ চোখের জলে বিসর্জন দিচ্ছে মেয়ে। দুই পাশ থেকে অনিশা আর ইয়াস এসেও মা বোনকে জাপটে ধরল। উপস্থিত ফাতেমা বেগমের চোখ দুটো যেন পানিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। কত অল্প বয়সে মেয়েটা বিধবা হয়েছে, স্বামী হারিয়ে কত দুঃখ কষ্টের মধ্যেই না জীবন পার করেছে আইরিন রহমান। ছোট বোনের বান্ধবীকে নিজের বোনের মতোই দেখেন তিনি। আইরিন রহমানের দিকে তাকালেই নিজের বোনের প্রতিচ্ছবি দেখতে পান ফাতিমা বেগম। তাই তো ভাড়াটে হওয়ার একমাত্র সত্ত্বেও আইরিন রহমানের সাথে তার দারুণ সখ্যতা। পাশ থেকে মুশফিকা তড়িঘড়ি করে বলে উঠল, চলুন এবার, দেরি হয়ে যাচ্ছে। সব গেস্টরা চলে এসেছেন, আবার আগারাগি করবেন দেরি করলে। আম্মা আন্টি চলুন তো। এমন সময় হুড় মুড়িয়ে ইশরাতের প্রবেশ। সবার দিকে লজ্জায় পড়ে গেল বেচারি। তাড়াহুড়ো করে আসতে গিয়ে লম্বা ঘেরের গাউনে পা বেঁধে পড়ে যেতে নিয়েছিল সে। ভাগ্যিস এক পুরুষালী হাতের শক্ত বন্ধনে পড়তে গিয়েও পড়ল না সে। ইশরাত সোজা হয়ে দাঁড়াতেই শ্যামবর্ণের সেই শক্ত বন্ধনের পুরুষটার মুখ দেখতে পারল না। সে যেমন দ্রুত এসে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, তেমনি ভাবেই মিনিটেই নাই হয়ে গেল। ইশরাত সেই সব পাত্তা না দিয়ে অনুজার ডান হাতটা মুঠোয় পুরে নিয়ে বলল, চল, এবার সত্যি দেরি হয়ে যাবে না হলে। অনুজার অনেকদিন পরে খুব ভালো লাগছে। এক পাশে মা, অপর পাশে বেস্ট ফ্রেন্ড, ননার শাশুড়ি, সবাইকে হাসি খুশি দেখে অনুজার নিজের মুখেও হাসি ফুটে উঠল।
হাসি মুখে ছাদের দিকে রওনা হলো সে। সেখানে যে তার চুমুখোর জামাইটা অপেক্ষা করছে। এক্সকিউজ মি। এক গাদা মহিলা গসিপের মধ্য থেকে মুশফিকার হাত ধরে কিছুটা ফাঁকা জায়গায় নিয়ে এলো আহিদ। কোলে তাদের 3 বছরের মেয়ে আরু। মুশফিকা হাতটা ছাড়িয়ে নিয়ে বিরক্তির সহিত বলল, কি হয়েছে আহিদ? এভাবে টেনে নিয়ে আসলে কেন? ওনারা কি ভাবলো কি? তাতে আমার কি? আমার বউকে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই আনবো। তাতে ওনাদের কি? তুমি এভাবে কথা বলছো কেন? দূরে দূরে কেন থাকছো? আহিদের নির্বাক উত্তর। মুশফিকা রেগে গেল আহিদের নির্বিকার উত্তরে। দাঁতে দাঁত চেপে বলল, বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে আমি সবার সাথে ব্যস্ত থাকবো, সেটাই তো স্বাভাবিক, তাই না? নাকি তোমাকে কোলে করে ঘুরে বেড়াবো? সি নাউজুবিল্লাহ। আমাকে কেন কোলে নিবে? দিন দিন এত অশ্লীল হয়ে যাচ্ছ কেন মুশফিকা? মুশফিকা অবাক হয়ে বলল, আমি অশ্লীল হয়ে যাচ্ছি? এত বড় মিথ্যা কথা বলতে বাধলো না তোমার? আহিদ মুশফিকার প্রশ্ন উত্তরের না দিয়ে আরুর কানে কানে কি যেন বলল। আরও বাবার কোল থেকে নেমে নানুমণির দিকে হাঁটা ধরল। আরও যেতেই আহিদ মুশফিকার কাছাকাছি গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি যদি চাও তোমাকে কোলে নিয়ে 1 রাউন্ড ঘুরিয়ে আনতে পারি। বলো চাও? আমি কিন্তু মাইন্ড করব না। মুশফিকা এক ঝটকায় সরে দাঁড়ালো। বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? কি বলছো তখন থেকে? পাগল হতে আর বাকি রেখেছো কোথায়? তুমি জানো না, তোমাকে এমনি দেখলেই আমার পাগল পাগল লাগে। আর এভাবে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছ কি জন্য? ও আল্লাহ, সে কি কথা! ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আর আমি সাজবো না, তা কি করে হয়? তাহলে একটা চুমু দিয়ে যাও। নিঃসংকোচ আবদার আহিদের। মুশফিকা খানিক দূরে স্টেজের মতো জায়গায় বসা ইজহান আর অনুজাকে উদ্দেশ্য করে বলল, ওই দিকে তাকিয়ে দেখো, আমার ভাইটা তার নতুন বউকে নিয়ে বসে আছে। দেখো তো, তোমার মতো এমন অসভ্যতাপানা করছে নাকি? সবার সামনে সুযোগ পাচ্ছে না, না হলে কত কি করতো। সেসব বাদ দাও বউ। এখানে দিতে লজ্জা পেলে বাসায় চলো, দিয়ে আবার চলে এসো, আমি আটকাবো না। তোমাকে মাকে ডেকে আনবো একেবারে। বলবো, শাশুড়ি মা, আপনার আধবুড়ো ছেলে ভরা লোক সমাগমের মধ্যে অসভ্যতামি করেছে। বলবো? গেলাম কিন্তু তাহলে। মুশফিকার হুমকিতে কাজ হলো। আহিদের হাসি হাসি মুখখানা চুপসে গেল। আহিদ যেতে যেতে বলল, এর শোধ কিন্তু আমি তুলবো মেয়ে। আমাকে ভয় দেখানো এই আহিদ। রেডি হও ডিয়ার। আহিদের হুমকিতে মোটেও ভয় পেল না মুশফিকা, বরং তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। মানুষ বলে বয়স হলে নাকি বুদ্ধি বাড়ে, আবেগ কমে, বিবেক বাড়ে। অথচ 30 পেরোনো এই যুবক পুরুষটা মুশফিকার কাছে এলে একেবারেই বাচ্চা হয়ে যায়। মুশফিকা তার মানুষটার বাচ্চা মতে খুশি। সে মনে মনে শতবার কৃতজ্ঞতা প্রকাশ করে আরও সে আজিমে থাকা স্রষ্টার প্রতি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষটা একান্তই তার থাকুক, একান্তই নিজের। আকাশ পাতাল ভাবতে ভাবতেই মেয়ের কাছে গেল মুশফিকা। মেয়েটাকে একদম সময় দেওয়া হচ্ছে না। নেহাতি মেয়েটা বড্ড শান্ত শীতল স্বভাবের। সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 7 তলার দালানের ছাদে আজ আলো ঝিকিমিকি করছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে কোনো পথিকের নজর কাটতে বাধ্য। 2 ইউনিটের বিল্ডিংয়ের ছাদটা বেশ বড়সড় আর খোলামেলা। ছাদের চারপাশে রেলিংয়ে ঢাকা পড়েছে রং বেরঙের চাঁদোয়ায়। মাথার উপরে ঢেকে দেওয়া শামিয়ানা। বড় বর কনের বসার জন্য ছোট করে স্টেজ করা হয়েছে। চারপাশে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে। ছাদের ডান পাশে খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা। কেউ দাঁড়িয়ে গল্প করছে, কেউ তো খাওয়ায় ব্যস্ত। আইরিন রহমান মুশফিকার শাশুড়ির সঙ্গে কথা বলছেন। হঠাৎ এক প্রতিবেশী একগাল হেসে বলে উঠলেন, ভালো জামাই জুটিয়েছেন আপা। সবই তো ছেলের, একটু বয়স অল্প মেয়েটার, কিন্তু ভালো করেছেন বিয়ে দিয়েছেন। আইরিন রহমানের বুঝতে বেগ পেতে হলো না মহিলা তাকে হাসি মুখে লোকের সামনে ছোট করতে এসেছে। তবুও তিনি হেসে বলেন, দোয়া করবেন ওদের জন্য। পাশ থেকে আরেক মহিলা বলে উঠল, তা আপা, শুনলাম ওদের নাকি আগে থেকেই সম্পর্ক ছিল। কি যেন শুনলাম, ওই রকমই তো। আইরিন রহমান এবার বিব্রত বোধ করছেন। মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয়ের সামনে এইসব কথাই তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। তিনি মুখ ফুটে কিছুই বলার আগে মুশফিকা এসে মুখের উপরে জবাব দিয়ে বসল, কি বলুন তো আন্টি, ওরা আমাদের পরিবারের সন্তান, অথচ আমরাই জানি না ওদের আগে থেকে সম্পর্ক ছিল। কিন্তু পাড়া প্রতিবেশী
কত কী না জেনে ফেলেছে। অন্যের ব্যাপারে খবরদারি না করাই ভালো, বুঝলেন? তেলের যা দাম, তাতে আমার মনে হয় অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেওয়া ভালো। আপনার মেয়েটা চতুর্থবারের মতো পালিয়ে পঞ্চমবারের মতো বিয়ের পিড়িতে বসেছে, তাই না? সে বিষয়ে কিছু বলেছি আমরা? মুশফিকার কথায় মহিলার মুখটা কালো করে চলে এলেন। কিছু বলল না। মুশফিকা আইরিন রহমানের উদ্দেশ্যে বলে, আন্টি, অন্যের কথায় কখনো কান দিবেন না। মেয়ে আপনার, কষ্ট করে বড় করে তুলেছেন আপনি, সেখানে অন্যের নাক গলানো অ্যালাউ করবেন কেন? মনে রাখবেন, আপনার মেয়েকে আপনার মতো কেউ ভালোবাসবে না। ওকে কখনো দূরে ঠেলে দিবেন না। পাশের চেয়ারে বসা 50 পেরোনো পৌর মহিলা বসা। মুশফিকা তার দিকে এগিয়ে গিয়ে বলেন, আম্মা চলুন, কিছু মুখে দিবেন। বাবা কোথায় গেলেন? ভদ্র মহিলা বললেন, তোমার শ্বশুর তোমার আব্বার সাথে কোথায় যেন গিয়েছেন। ওনার জন্যই তো চিন্তা করিও না। উনি তোমার আব্বাকে ছাড়া কিছুই খাবেন না। ওনারা একসাথেই খাবে। তাহলে আপনারা সবাই খেয়ে নিন। আন্টি চলুন, আমি আম্মাকে সবাইকে ডেকে নিয়ে আসি। বেশ রাত হলো তো। মুশফিকা চলে যেতেই ভদ্র মহিলা আইরিন রহমানকে উদ্দেশ্য করে বলেন, বড্ড ছটফট করে মেয়েটা। 5টা বছর আমার বাড়িতে বউ হয়ে গিয়েছে। আমার কখনো মনেই হয় না পরের ঘরের মেয়েকে নিয়ে এসেছি। মনে হয় এই আমার নিজেরই মেয়ে। আইরিন রহমান বলেন, ফাতিমা আপাও খুব ভালো। তার মেয়েও ভালো না হয়ে পারে? সরি সরি। আবারও গাউন পরে বেঁধে পড়তে নিলে সেই শ্যামবর্ণের হাতটি এসে বাঁচালো ইশরাতকে। নিজেকে সামলে উঠে উক্ত কথাটি বলল। এবার সেই মানুষটিকে চিনে নিতে ভুল করল না। চোখের সামনে ভেসে উঠল শান্ত গম্ভীর শ্যামবর্ণের এক নজর কাড়া মুখশ্রী। শ্যামবর্ণের কোনো মানুষকে এত সুন্দর লাগতে পারে তার জানা ছিল না। 16 বছরের আবেগী কিশোরী। সুন্দর বলতে লম্বা আর ফর্সা রঙের ছেলেদেরই তো বুঝতো। আজ তার ভুল ভাঙল। অস্পষ্ট স্বরে বলে উঠল, সুন্দর। পাশ থেকে শ্যামলা যুবকটি পুরুষটি গম্ভীর কণ্ঠে শুধালো, কিছু কি বললেন? প্রতি উত্তরে মাথা নাড়ালো, অর্থাৎ না। পুনরায় গম্ভীর স্বরে বলতে শোনা গেল, দেখে শুনে চলবেন। এই নিয়ে 2বার পড়তে গিয়েও বেঁচে গেলেন। সবসময় তো আর আমি থাকবো না। যা পড়তে পারেন না কেন আপনারা। মেয়ে মানুষের এই এক দোষ, 1 হাত লম্বা পাদুকা না পড়লে তাদের যেন চলেই না। সুদর্শন পুরুষের একেবারে বলা কথাটি মোটেও মধুর শোনাল না ইশরাতের কর্ণকুহরে। সে ঘাড় কাত করে কাটকাট কণ্ঠে প্রতিউত্তর করল, খোঁটা দিচ্ছেন? যান, আপনাকে আর ধরতে হবে না। আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। কথার সমাপ্তি ঘটিয়ে আর দাঁড়ালো না। গটগট শব্দ তুলে অনুজার কাছে গিয়ে মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে ষোড়শী কিশোরী ইশরাতের রাগে লালিমায় ছেয়ে যাওয়া মুখটা দেখে প্রথমবারের মতো দণ্ডায়মান পুরুষের বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। যুবকটি মুচকি হেসে বলল, ষোড়শী মানেই বিপজ্জনক। ইশরাতকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুজা চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে রে? কিছু না, ভোতা মুখেই জবাব দিল। আহা, বল না কি হয়েছে। না বললে বুঝবো কি করে? ইশরাত প্রতি উত্তরে বলল, ওই যে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরা ছেলেটা। কে ও? কেন, তোকে কিছু বলেছে? অনুজার পাল্টা প্রশ্নে বিরক্ত হলো ইশরাত। চোখ মুখ কুচকে বলল, পাল্টা প্রশ্ন করিস কেন? যা জিজ্ঞাসা করেছি জানা থাকলে উত্তর দে। বুবুর দেবর আইমান, পাশ থেকে ইজহান জবাব দিল, কিছু হয়েছে? কিছু কি বলেছে? ফের প্রশ্ন করলো ইজহান। ইশরাত বলল, না, সেরকম কিছু হয়নি। রাত তো বেশ হলো। আমি বরং আব্বুকে আসতে বলি, না হলে দেরি হয়ে যাবে। আর কিছুক্ষণ থাকলে হতো না? না, আব্বু বলেছে বেশি রাত না করতে, পরে আবার রাগ করবে। অনুজা আর কিছুই বলল না, মৌন হয়ে বসে রইল। খেয়ে দিয়ে কিছু অতিথিরা চলে যাচ্ছেন। ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা এখনো বসে গল্প করছেন। অনিশা, ইয়াস, মুশফিকার ছোট ওরুর সাথে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। আইরিন রহমান সকলের সাথে গল্প করছেন। অনুজার চারপাশটা অবলম্বন করছিল। বেশ ভালোই লাগছে মায়ের স্বাভাবিক হাসি মুখা মুখখানা দেখে। আব্বু জরুরি একটা কাজে পড়ে যাওয়ায় নিতে আসতে পারছে না। এখন আমি কি করি বলতো? এত রাতে একা কি করে যাব? আম্মু রাগ করছেন। তিনি আসতে চাইছেন, কিন্তু বনুর এত জ্বর, এর মধ্যে কিভাবে আসবে? হঠাৎ ইশরাতের কাঁদো কাঁদো কণ্ঠে বলা কথা শুনে অনুজা অবাক স্বরে বলল, তুই এত চিন্তা করছিস কেন? এ বাড়িতে কি মানুষজন কেউ নেই? আন্টিকে নিষেধ কর। বল, এনাদের গাড়ি আছে, ইজহানের বাইক আছে,
একটাতে গেলেই হয়ে যাবে, অত চিন্তা করিস না, থেকে গেলেই তো হয়। ইশরাত কিছু না বলে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অনুজা মুশফিকাকে ডেকে ইশরাতের যাওয়ার কথা বলতেই মুশফিকা বলল, চিন্তা করিও না, আমার দেবর গিয়ে যদি দিয়ে আসে কোনো সমস্যা হবে? ও বাইকে করে এসেছে, দেখছো তো, আইমানও নিয়ে যাবে। অনুজা আইমানের কথা বলতেই ইশরাত কিছুক্ষণ ইতস্ত করে রাজি হলো। আইরিন রহমান বারবার থেকে যেতে বললেন, কিন্তু পরের দিন কোচিং থাকায় আর বাসায় যাওয়ার অনুমতি না নিয়ে আশায় ইশরাতকে জোর করতে পারল না। বললেন, সাবধানে যেও, বাসায় গিয়ে ফোন করবে, ঠিক আছে? ইশরাত সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আন্টি। তারপর এক এক করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ইশরাত। প্রথমবারের মতো অচেনা অজানা কোনো পুরুষ মানুষের সাথে বাসায় ফিরছে ইশরাত। মনের মধ্যে এমন যেন ধুকপুক করছে। সিঁড়ি দিয়ে নিচে নামার রিস্ক নিল না ইশরাত। লিফটে করে নেমে বাইকের পেছনে উঠে বসলো। এর মধ্যে পুরোটা সময় আইমান ছিল নির্লিপ্ত গম্ভীর। লোক সমাগমের মধ্যে থাকায় শীতের তীব্রতা টের পায়নি ইশরাত। বাতাস নামতেই ঠান্ডায় দাঁতে দাঁত লেগে আসছে। বাসা থেকে আসার সময় কোনো রকম গরম কাপড়ও নিয়ে আসেনি সে। আইমান হয়তো ইশরাতের সমস্যা বুঝেছে। নিজের গায়ের জ্যাকেটটা খুলে দিয়ে ইশরাতের উদ্দেশ্যে বলল, নিন, এটা পরুন। আপনাদের মেয়েদের কাহিনী বুঝি না, তারা মুখে আটা ময়দা মাখতে ভুল করে না, অথচ শীতের দিনে উষ্ণ কাপড় ছাড়া নির্দ্বিধায় বেরিয়ে পড়ে। ইশরাত জ্যাকেটটা না নিয়েই বলল, লাগবে না আপনার জ্যাকেট, আপনার জ্যাকেট আপনিই রাখুন। আহা, এত রেগে যাচ্ছেন কেন মিস? নিন, জ্যাকেটটা গায়ে দিন, আমি বাইক স্টার্ট দিব, ঠিক করে বসবেন। ইশরাত বিনা বাক্য ব্যয়ে জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল, শক্ত করে বসে রইল। বাইক কিছু দূর যেতেই মোড় বাঁধল। আরেকটু হলেই পড়ে যেত ইশরাত। বাতাসে আইমানের ভাষা ভাষা কণ্ঠ শোনা গেল, ধরে বসুন, না হলে পড়ে যাবেন। গন্তব্যে পৌঁছে ইশরাত নেমে গেল। আইমান গাড়ি ঘুরিয়ে ইশরাতকে বলল, শুনুন, কথায় কথায় রাগ করবেন না, রেগে গেলে আপনাকে ভয়ঙ্কর সুন্দর লাগে। আর হ্যাঁ, নিজের বাবা ভাই ছাড়া অন্য কারোর বাইকে উঠবেন না, অন্যের পিঠে আপনার নখের দাগ যেন না লাগে, ঠিক আছে? চলি। ইশরাতকে কিছু বলার সুযোগ না দিয়েই আইমান ঝড়ের গতিতে চলে গেল। ইশরাত অবাক হয়ে কিছুক্ষণ সেই দিকেই তাকিয়ে থেকে নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। মুশফিকার শ্বশুর শাশুড়ি এগিয়ে দিতে এসেছে। বাবু ঘুমিয়ে পড়েছে, তারা আহিদের সাথে যাবে। আহিদ নিজের গাড়ি নিয়ে এসেছে। মুশফিকার শ্বশুর শাশুড়ি বাড়ি ফেরার কথা কিছুতে না বললেও আহিদ বলল, কাল দুপুরে খেতে এসে যেন তোমাকে বাড়িতে পাই, মনে থাকবে? মুশফিকা জবাবে বলল, যাব, আরেকটু কাজ আছে, ভুল ভাঙাতে হবে তো, তুমি সাবধানে যেও। আচ্ছা। আহিদ খুব একটা শ্বশুর বাড়িতে রাত কাটায় না, ব্যবসায়ী মানুষ, একদিনের অনুপস্থিতিতে হিসাবের গরমিল হয়ে যায়। অনুজার ভাই ইয়াস ঘুমিয়ে পড়েছে। অনিশার চোখও লাল। গেস্টদের বিদায় দিয়ে সবাই ইজহানদের বাসায় বসে আছে। আইরিন রহমান, ইজহানের মামা, ফুপু, মামি ইজহান ইয়াসকে কোলে তুলে নিল। অনিশা যাবে না বোনকে ছেড়ে, সে বোনের কাছেই থাকবে। অগত্যা ইজহান ঘুমন্ত ছোট্ট শালাকে কাঁধে তুলে আইরিনের রহমানের কাছে এগিয়ে দিতে গেল। অনুজা আনিশাকে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিল। যদিও মুশফিকা নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু অনিশা অনড়, সে বোনের কাছেই ঘুমাবে। ইজহান বৃদ্ধা নানু সহ সবার কাছে, আত্মীয়দের কাছে গেলেন। সবকিছু গুছিয়ে অনুজা ঘুমাতে এলো, কিন্তু কোথাও ইজহানকে দেখল না। পরনে ভারী শাড়ি, গহনা বদলে সুতি কামিজ পরল। ইজহানকে না দেখতে পেয়ে বেলকনিতে গেল, আবিষ্কার করলো ইজহান চুপটি করে বসে আছে। গিয়ে শুধালো, রাত তো অনেক হলো, ঘুমাবেন না? আমি কোথায় ঘুমাবো? শালিকা এসে আমার জায়গা দখল করে নিয়েছে, আমি কই ঘুমাবো এখন, বলো? কেন, বিছানায় আর জায়গা নেই? আছে বই কি, কিন্তু নিজের বউকে নিয়েই তো শান্তিতে যদি ঘুমাতে না পারি, তবে কেন ঘুমাতে যাব বলো? অনুজা ইজহানের আজব যুক্তিতে হেসে দিয়ে বলল, কিছু করার নেই, শালা শালির এতটুকু অত্যাচার তো সহ্য করতে হবে, তাই না?